প্রিয় দর্শক এবং ছোট্ট সোনামণি বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ছোট্ট বন্ধুদের জন্য প্যানভিশন টিভির বিশেষ আয়োজন গল্প শুনি এসো অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে গল্প শুনতে এসেছে ছোট ছোট বন্ধুরা। তাদেরকে নিয়ে আজকে আমরা বিজয়ের গল্প শুনবো। আমরা এর আগে আমরা স্বাধীনতার কথা শুনেছি, একটি দেশের স্বাধীনতার জন্য কী কী প্রয়োজন, সেই জিনিসগুলো আমাদের স্বাধীনতার সাথে ছিল কি না। আজকে আমরা শুনবো যে একটি চমৎকার বিজয় আমরা পেয়েছি কদিন আগে, সেই বিজয়ের গল্প আমরা শুনবো। চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক শক্তি নিয়ে। অনেক চমৎকার করে তোমরা আমার কথার জবাব দিলে। এখন মনে হচ্ছে যে তোমরা কিচিরমিচির করা স্বাধীন পাখি। এতদিন খাঁচার মধ্যের পাখিগুলো একটু আস্তে আস্তে চিউচিউ করতো। এখন সকালবেলা ঘুম ভাঙার আগে যে পাখিগুলো ঝাঁকে ঝাঁকে আকাশে উড়ে বেড়ায়, গাছে গাছে কিচিরমিচির করে, তোমাদের আওয়াজটা আমার কাছে সেরকমই মনে হলো। তো যাই হোক, আমরা এর আগের একদিন গল্পের আসরে আমরা স্বাধীনতার কথা শুনেছিলাম, তাই না? তো সেই স্বাধীনতার যে উপকরণগুলো লাগে একটা দেশ স্বাধীন হওয়ার জন্য বা স্বাধীন রাখার জন্য, যে কাজগুলো করার কথা ছিল, সেই কাজগুলো আমাদের যারা দেশ শাসন করেছে তারা করতে পারেনি। কেউ কেউ করেছে অল্প স্বল্প সময়ের জন্য, বেশিরভাগ সময় তারা করতে পারেনি। আর করতে পারেনি বলেই দেশটা তখন কি হলো, নামে স্বাধীন ছিল, আসলে কাজে কোনো স্বাধীন দেশ ছিল না। আমরা পরাধীনের মতনই থাকতাম। বাংলাদেশ হওয়ার আগে এই দেশটা কোন দেশ ছিল? পাকিস্তান, তাই না? পাকিস্তানি সেনাবাহিনী, পূর্ব পাকিস্তান ছিল আমাদের দেশ, পশ্চিম পাকিস্তানের আমাদেরকে শাসন করতো। তখন আমাদের এক ধরনের ফিলিংস হতো যে আমরা স্বাধীন নই। কিন্তু স্বাধীন হওয়ার পরের যে স্বাধীনতার ফিলিংসটা, সেটা আরও খারাপ ছিল আমাদের। সেই বন্দিত্বটা আমাদের কাছে আরও বেশি বন্দির মতন মনে হতো। সে জায়গা থেকে বের হয়ে আসার জন্য কিন্তু অনেক আন্দোলন হয়েছে, অনেক সংগ্রাম হয়েছে, যেন এরকম রাতের আধারে ভোট ডাকাতি করে কেউ ক্ষমতায় না যেতে পারে। সেজন্য মানুষজন রাস্তায় নেমেছিল, রক্ত দিয়েছে, কিন্তু তারা কিন্তু সফল হতে পারেনি। এই যে অপশক্তি বা এই যে যারা শত্রুপক্ষ, যারা দেশকে একটা খারাপ দেশে পরিণত করেছিল, তারা এতটাই শক্তি অর্জন করেছিল যে তারা জনগণের হাতে তারা অস্ত্র নেই, তাই না? জনগণ শুধু খালি হাতে মুখের কথায় প্রতিবাদ করতে পারে, রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারে। আর ওদের হাতে কি ছিল? অস্ত্র ছিল। ওরা পুলিশ বাহিনী ব্যবহার করেছে, র্যাব ব্যবহার করেছে, বিজিবি ব্যবহার করেছে, করে করে দমন পীড়ন করেছে। কি করেছে? দমন পীড়ন করেছে। দমন পীড়ন করে বাংলাদেশটাকে ডান্ডা মেরে ঠান্ডা করে রেখেছে। ডান্ডা মানে বুঝো? লাঠি দিয়ে পিটিয়ে ধরো ঠান্ডা করে রাখলো। তুমি তোমার কথাটা আর বলতে পারলে না, চুপচাপ থাকতে হবে, আমি যেভাবে চলতে বলবো সেভাবেই চলবে। এটাকে বলে ডান্ডা মেরে ঠান্ডা করে রাখা। কিন্তু কি হলো, সবগুলো আন্দোলন যখন সফলতার দ্বার প্রান্তে এসেও যখন সফল হচ্ছে না, ঠিক তখনই ছাত্ররা একটা আন্দোলন শুরু করলো। ছাত্ররা কিন্তু এদেশে বেশ কয়েকটি আন্দোলন করেছে, তোমাদের মনে আছে কিনা? একবার নিরাপদ সড়ক আন্দোলন করলো, স্কুলের ছেলেমেয়েরা সব রাস্তায় নেমে গেল, গাড়ি বাস এগুলো খুব বেপরোয়া গতিতে চালিয়ে অনেক অ্যাক্সিডেন্ট করে ছাত্র মেরে ফেলেছিল। তারপরে কি হলো, একটা নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল। কিন্তু সেই নিরাপদ সড়ক আন্দোলনকেও কিন্তু এই সরকারি পেটোয়া বাহিনীরা পিটিয়ে একদম ছাত্রদের অনেক ক্ষয়ক্ষতি করে, অনেক ছাত্রকে হত্যা করে তারা কিন্তু আন্দোলনটাকে দমিয়ে দিয়েছিল। এরপরে কোটার একটা আন্দোলন হয়েছিল 18 সালের দিকে। কোটার কথা আগের পর্বে বলেছি তোমাদেরকে, যে কোটার চাকরিটা না হয় সবাই যেন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তারা যেন চাকরি পেতে পারে, সেটার একটা আন্দোলন হয়েছিল। তো সেখানে একরকমের একটা রায় দিয়েছিল। সেই রায়টার আবার আদালত থেকে কি হলো, এই জুলাই মাসে 2024 সালে আদালত বলল যে না, আগের কোটাই বহাল থাকবে। 56টা পদ থাকবে কোটাধারীদের জন্য, আর বাকি 44টার মধ্যে প্রতিযোগিতা হবে, মেধার ভিত্তিতে হবে 44টা পদ। তখন কি হলো, ছাত্ররা তখন গর্জে উঠলো। তারা তখন কি শুরু করলো? আন্দোলন শুরু করলো। শুরুতে কিন্তু আন্দোলনটা একদমই ছাত্রদের ক্যাম্পাসের মধ্যে ছিল। কোথায় ছিল? যেমন ঢাকার আন্দোলনটা ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছিল, তাই না? তারপর রাজশাহীর আন্দোলনটা রাজশাহীর ক্যাম্পাসে ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছিল, এরকম করে। তারা একটাই দাবি যে আমরা কোটা সংস্কার চাই। কি দাবি ছিল তাদের? কোটা সংস্কার চাই। একদিন, 2 দিন, 3 দিন তাদের দাবি ধীরে ধীরে কি হলো, বড় হতে লাগলো। আর এই সরকারের, তখন যে সরকার ক্ষমতায় ছিল, যারা কদিন আগে পালিয়ে গিয়েছে, তাদের একটা ধর্ম ছিল যেটা তারা কাউকে বাড়তে দিবে না। প্রথম একদিনে তুমি একটা কথা বললে, ঠিক আছে বলছো একদিন ভালো, দ্বিতীয় দিন কথা বললেই তোমার মাথার উপরে একটা বাড়ি দিয়ে দিবে। এটা ছিল
ওই সরকারের গুণ, ঠিক আছে? ওই সরকারের অনেক গুণের মধ্যে কথা আছে না, যে এই সরকারের অনেক গুণ মানুষ খুন, এরকম একটা কবিতা মিলিয়ে একটা স্লোগান আছে, কি জানো? তো যাই হোক, দ্বিতীয় দিন তৃতীয় দিন এখন আর সরকারের সহ্য হচ্ছে না, তারা চাচ্ছে এই আন্দোলন যেন ওরা না করে। হ্যাঁ, ওদেরকে নানান ধমক দিয়ে, তারপরে নানান ওদের নামে কটু কথা বলে, বাজে কথা বলে, তারপরেও দেখা যাচ্ছে ওরা প্রতিদিন দিনকে দিন সবাই সচেতন হয়ে যাচ্ছে, ক্যাম্পাস গরম হয়ে যাচ্ছে ধীরে ধীরে, সবাই শুধু মানে কোটা না মেধা, মেধা মেধা, বাস এই দাবিতে তারা আন্দোলন শুরু করে দিল। হ্যাঁ, তো এই আন্দোলন যখন চলছিল তখন কি হলো, হঠাৎ করে সরকারের মাথা গরম হয়ে গেল। তারা প্রথমে পাঠালো তার পেটোয়া ছাত্র সংগঠন, ছাত্র বাহিনী, তাদেরকে পাঠিয়ে দিল এদেরকে দমন করার জন্য। আর এই ছাত্ররা তো আসলে ছাত্র নামে এরা ওই অস্ত্র ব্যবহার করতো, তারা আগ্নেয়াস্ত্র, বন্দুক টন্দুক নিয়ে তারা কী করলো, নিরীহ ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়লো। এটা তোমরা সবাই জানো, তাই না? এগুলো আমরা কোথায় দেখতে পেয়েছি? সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি। এমনি মিডিয়া যেগুলো টিভি, এগুলোতে আমরা এগুলো দেখতে পাইনি। টিভিগুলো সবসময় কি প্রচার করতো? বাতাবি লেবুর চাষ, তারপরে এগুলো, বা দেশটা অনেক ভালো আছে, দেশে কোনো সমস্যা নেই, সবাই শান্তিতে আছে। এটা যে শুধু বিটিভি বাংলাদেশের প্রধান টেলিভিশন চ্যানেল করতো তা না, সবগুলো টিভি চ্যানেলকে তারা এমন বানিয়ে রেখেছিল, গোলাম বানিয়ে রেখেছিল। তারা একটা দুটা ভালো সত্য কথা বলতে গেলেই তাদের চেপে ধরে তাদের লাইসেন্স ক্যান্সেল করে দেবে। এজন্য ভয়ে তারা কোনো ভালো সত্য সংবাদ কোনো প্রচার করতে পারতো না। এমন না যে তারা সবাই খারাপ, তারা সবাই ভালো, সবাই সাংবাদিক, সবাই দেশের কিন্তু বিবেক। সাংবাদিকদের বলা হয় দেশের বিবেক। হ্যাঁ, মিডিয়া হচ্ছে দর্পণ, মানে আয়না। মিডিয়ার মধ্যে মানুষ দেখতে পাবে দেশটা ভালো না খারাপ, কিন্তু সেই মিডিয়াকে বানিয়ে দিয়েছিল হলুদ মিডিয়া। হলুদ মিডিয়াতে আমরা দেশের চিত্রটা দেখতে পেতাম না। আমরা দেখতে পেতাম কোথায়? ফেসবুকে, আমরা দেখতে পেতাম টুইটারে, আমরা দেখতে পেতাম সোশ্যাল মিডিয়াতে, অন্যান্য যেসব আছে ইউটিউবে বা অন্যান্য অ্যাপসের মাধ্যমে। তো তারপরে কি হলো, পরের দিন, এটা তো প্রথম দিন অনেক মারলো, তখন ছাত্ররা আরও ফেটে পড়লো। পরের দিন পুলিশ দিয়ে তাদেরকে দমন করলো, একেবারে ক্যাম্পাসে ঢুকে গুলি করে তাদেরকে ক্যাম্পাস থেকে পুরোটা হলটল বন্ধ করে দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিল। তো কি হলো, এই ঘটনা যেদিন ঘটছে তখন ছাত্ররা বলেছিল যে আজকে আমাদের ইউনিভার্সিটি থেকে বের করে দিয়েছেন, কালকে কিন্তু আমরা আপনাদেরকে সংসদ থেকে বের করে দেব। তা আমরা ভেবেছিলাম এটা এমনি ছাত্ররা, ওদের রক্ত গরম, ওরা ওই রাগের মাথায় বলেছে, কিন্তু ওরা যে সত্যি সত্যি এটা করতে পারবে আমরা এটা কল্পনাও ভাবি নাই। তো যাই হোক, ঢাকা ইউনিভার্সিটি থেকে যখন ছাত্রদেরকে বের করে দেওয়া হলো, তখন কি করলো, পরের দিন সবাই ভেবেছিল বা সব ঠান্ডা হয়ে যাবে, চুপ হয়ে যাবে। ওমা, পরের দিন অন্য সব ইউনিভার্সিটিতে এই আন্দোলন ছড়িয়ে পড়লো। বাংলাদেশের ঢাকা শহরের বড় বড় ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, তারপরে নর্থ সাউথ ইউনিভার্সিটি, তারপরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি, ক্যানারি ইউনিভার্সিটি, তোমরা তো অনেক ইউনিভার্সিটির নাম জানো। হ্যাঁ, এই ইউনিভার্সিটিগুলোতে কী হলো, এই আন্দোলনটা ছড়িয়ে পড়লো। এবং ওই দিন বোঝা গেল যে ছাত্রদের কী ক্ষমতা। ওই দিন আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে পুলিশ তখন মানে মারতে গিয়েছিল, গুলিও করেছে, ছাত্রও মেরেছে, পরবর্তীতে ছাত্র জনতার ধাওয়া খেয়ে তারা গাড়ি নিয়ে উল্টাপাল্টা দৌড়, দেখেছো না তোমরা? মানুষজনকে কে গাড়ির নিচে পড়লো কে পড়লো না খেয়াল নাই তাদের, না? আবার কতগুলো পুলিশ মারটার খেয়ে একটা বিরাট বিল্ডিংয়ের ছাদে উঠেছে, ওদেরকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করেছে। হ্যাঁ, তো এইভাবে কি হলো, তখন থেকেই বোঝা গেল যে না, এই আগুন লেগে গিয়েছে, লেগেছে রক্তে আগুন লেগেছে। হ্যাঁ, জেগেছে ছাত্র সমাজ জেগেছে। কত সুন্দর সুন্দর স্লোগান, তাই না? এবং আমরা তখন যারা ছাত্র না, আমরা যখন মুরব্বী, আমরা যখন বড় হয়ে গিয়েছি, আমাদের ছেলেপেলেরা রাস্তায়, আমাদের তখন অনেক ভালো লাগতো। একদিকে খারাপ লাগতো ছাত্রদের জন্য যে আল্লাহ, ওদের জীবন প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছে, প্রতিদিনই ওদের ক্ষয় হচ্ছে, ওদের ক্ষতি হচ্ছে। হ্যাঁ, ওদের ছাত্রী, শুধু তো ছাত্র না, ছাত্রী বোনরাও কিন্তু অনেক ভালো ভূমিকা রেখেছে, একদম বাঘের মতন ভূমিকা রেখেছে। তারা ভয় পায়নি কেউ। তারা ক্যাম্পাসে গিয়েছে, মিছিলের আগে আগে থেকেছে, পুলিশের সাথে তর্ক করছে, পুলিশকে বলেছে যে তোমরা কেন আমাদের উপরে হায়নার মতন ঝাঁপিয়ে পড়ছো। তো একদম এত সাহসী একটা যে মুভমেন্ট হবে, এটা সরকার বুঝতে পারেনি। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল। ঘটনাটা কি হলো, যে সরকারের তো একটা পুরনো অভ্যাস আছেই, যে যখনই তার পছন্দের কিছু হবে না তখনই একটা ট্যাগ লাগিয়ে দেবে, হয় জঙ্গি, নাহলে নাশকতাকারী। তো এই আন্দোলনে একটা সরকার ট্যাগ লাগিয়ে দিয়েছিল। সেই ট্যাগটা কি জানো তোমরা? কি জানো? রাজাকার ট্যাগ লাগিয়ে দিয়েছিল। তো বুঝতে পেরেছে, হ্যাঁ, যে সরকার বলেছিল যে কোটা মানে ধারীরা পাবে নাকি রাজাকারের নাতিপুতিরা পাবে, মুক্তিযোদ্ধার ছেলেমেয়েরা নাতিপুতিরা পাবে না তো কি রাজাকারের বাচ্চারা পাবে? একটা দেশের প্রধানের মুখ থেকে এরকম একটা কথা বলার সাথে সাথে ছাত্র সমাজ কী করলো, ওই দিন রাতেই সবগুলো ইউনিভার্সিটি থেকে মিছিল বের করলো, কি বলে, যে আমি কে, তুমি কে, রাজাকার। হ্যাঁ, মানে তুমি আমাদের রাজাকার বলবো, ওকে ঠিক আছে আমরা রাজাকার, তো কি হয়েছে,
তাই বলে তুমি আমাকে দাবিয়ে রাখবা? তাই বলে তুমি আমার স্বাধীনতাকে হরণ করবা? তাই বলে তুমি আমার চাকরি খেয়ে ফেলবা? তুমি আমাদের রাজাকার গালি দাও, ঠিক আছে, ওকে আমি রাজাকার, কিন্তু আমার অধিকার তুমি আমাকে ফিরিয়ে দাও। ছাত্ররা ও রাজাকার গালিটাকে নিল না, অথবা নিয়ে নিল, ঠিক আছে আমি রাজাকার, ওকে বলো এখন কি বলবো বলো। এরকম যে করবে ছাত্ররা, এটা কিন্তু কেউ বুঝতে পারেনি। তখন ওদের দলের যেসব মিডিয়া ছিল, বুদ্ধিজীবী ছিল, তারা মন্তব্য করেছে যে আমাদের সব অর্জন শেষ হয়ে গেল। এই 50 বছর ধরে যত মিথ্যা কথা শিখিয়েছি, যত ভুল জিনিস শিখিয়েছি, যত ভুল চেতনা শিখিয়েছি, সব তো নষ্ট হয়ে গেল, এক স্লোগানে সব ভেসে গেল। বন্যাতে যেমন সব ভেসে যায় না, এরকম করে এক স্লোগানে সব ভেসে গেল। ওরা হতাশ হয়ে গেল ভীষণ রকমের। আর এদিকে ছাত্ররা, সারা দেশের ছাত্ররা, কেউ বললো না যে না আমি এইটা হব না, আমি রাজাকার বলবো না, কেউ না। সমস্ত একেবারে সব ধরনের, সব ধর্মের, সব বর্ণের, সব বিশ্বাসের, কারণ এই ছাত্র সংগঠনের মধ্যেও তো কেউ একদল করে, কেউ আরেক দল করে, তাই না? কেউ আল্লাহর বিশ্বাস করে, কেউ করে না, এগুলো কোনো ব্যাপার না। সবাই মিলে কী করলো যে ঠিক আছে আমাদেরকে তুমি রাজাকার বলছো, ওকে আমরা রাজাকার, ওকে। এখন তো সরকার পড়েছে বেকায়দায়, কী করবে, এই ছাত্রদের কেমন করে দমাবে? এরপরে কি করলো? এরপরে সরকার শুরু করলো খুনাখুনি। এরপরে শুরু করলো কি? প্রথম খুনটা কোথায় করলো তোমাদের মনে আছে? হ্যাঁ, রংপুরে। আমাদের এই সেই বীর ভাইয়ের নাম হচ্ছে আবু সাইদ না? আবু সাইদকে কি করলো? আবু সাইদ ভেবেছিল যে পুলিশ তো আমারই ভাই, পুলিশ আমাদেরকে মারতে এসেছে, আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়, নিশ্চয়ই পুলিশ আমাদেরকে গুলি করবে না অ্যাটলিস্ট। সে ছিল ওই জায়গার নেতা, সমন্বয়কারী। সে কী করলো? বুক চিতিয়ে দাঁড়ালো। হ্যাঁ, বুকের মধ্যে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। কিন্তু পুলিশ যে ঠিক গুলি করে দেবে এটা কেউ ভাবতে পারেনি। এরকম একটা সাহসী সন্তান বাংলাদেশের, তার বুকে পুলিশ গুলি করে দিল। একটা নয়, দুইটা নয়, অনেকগুলো গুলি। ছেলেটা লুটিয়ে পড়লো। তোমরা সবাই জানো, সবাই দেখেছো এই দৃশ্য, তাই না? কিন্তু আমাদের এই গল্পগুলো তো শুধু এই সময়ের জন্য না, এই গল্পগুলো থেকে যাবে। এখন থেকে 50 বছর পরেও যখন কেউ এই গল্প শুনবে, তখন যেন জানতে পারে যে কি ঘটেছিল এই দেশে। আবু সাইদ বুক চিতিয়ে দাঁড়ালো, পুলিশ তাকে গুলি করলো। প্রথম গুলি করছে সময় নাকি না, দ্বিতীয় গুলি লাগছে। যাই হোক, হ্যাঁ অনেকগুলো লেগেছে, আবার লেগেও সে ভেবেছিল যে লাগেনি। গুলি তো মানুষ খেলেও প্রথম বুঝতে পারে না যে গুলি খেয়েছে, কিন্তু কয়েকটা গুলি খাওয়ার পর সে কী করলো? পড়ে গেল। তাকে তার বন্ধুরা, তার অন্যান্য যারা ছিল সাথে ছাত্র আন্দোলনকারী, তারা তাকে নিয়ে গেল। আবু সাইদ যেদিন মারা গেল, সেদিন থেকেই আন্দোলন একটা অন্যরকম পর্যায়ে চলে গেল। তখন একেবারে শুধু ছাত্ররা থাকলো না এই আন্দোলনে, তখন সবাই রাস্তায় নেমে এলো। কিন্তু তাতে কি হলো? সরকার আরও ক্ষেপে গেল। হ্যাঁ, আবু সাইদ সম্ভবত 15 বা 16 তারিখে মারা গেল। এরপর 17, 18-তে আরও নির্মমতা, এবং সবচেয়ে বেশি নির্মমতা ঘটালো কী করে? 19 তারিখে শুক্রবার দিন তারা সব বন্ধ করে দিল, নেট বন্ধ করে দিল। হ্যাঁ, কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারছে না, কি ঘটছে কিছু জানছে না, এরকম সব কিছু বন্ধ করে দিয়ে তারা সারা দেশে ব্যাপক হত্যাযজ্ঞ চালালো। যেটা 1971 সালের 25শে মার্চের কালো রাতে পাকিস্তানি বাহিনীর ঢাকা শহরে যে হত্যাযজ্ঞ চালিয়েছিল না, সেরকম একটা ভয়াবহ হত্যাযজ্ঞ তারা চালালো। আমরা ঢাকা শহরের একটা নদীর ওপারে একটা 9তলা বিল্ডিংয়ে থাকি, সেখান থেকে দেখেছি যে হেলিকপ্টারগুলো কেমন করে একবার নদীর এপারে আসছে, একটু পরে পরে ঘুরে গিয়ে আবার মোহাম্মদপুরের বাস স্ট্যান্ডে গিয়ে হেলিকপ্টার থেকে বোমা মারছে, গুলি মারছে। আমি নিজের চোখে দেখা, আমার মোবাইলে ভিডিও করেছি এটা। তো এই গুলিতে কিন্তু শুধু যে আন্দোলনকারীরা শহীদ হয়েছে তা নয়, এই গুলিতে তোমাদের মতো অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা, এমনকি তোমাদের থেকে অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারাও এই গুলিতে কিন্তু শাহাদাত বরণ করেছে। একটা হিসেবে দেখা গেছে যে এই আন্দোলনে মোট 64টা শিশু শহীদ হয়েছে। কত শিশু? 64। এদের মধ্যে এমনও অনেক শিশু আছে যারা কিন্তু শুধু বারান্দায় গিয়েছিল, একজন ছাদে গিয়েছিল। তারা কীভাবে মারা গেছে? নিশ্চয়ই হেলিকপ্টার থেকে গুলি করেছে, তাই না? একটা দেশের মানে আইন শৃঙ্খলা বাহিনী তারা কেমন করে দেশের মানুষের উপরে হেলিকপ্টার থেকে বোমা মারে, হেলিকপ্টার থেকে গুলি করে, মেরে ফেলার উদ্দেশ্যে গুলি করে, এটা ভাবা যায়? একটা টিয়ার গ্যাস মারতে পারে, যে হ্যাঁ টিয়ার গ্যাস মারলে চোখ জ্বলে, চোখে পানি এসে যায়, মানুষজন ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালাবে, সেটা একরকম। বড়জোর রাবার বুলেট মারা যায়, কিন্তু একেবারে সই করে করে পাখির মতন সত্যি সত্যি বন্দুক দিয়ে সত্যি সত্যি গুলি করা, এটা আসলে নিতান্তই খুব জানোয়ার টাইপের, খুব ভয়ঙ্কর রকমের দস্যু না হলে এটা কারো পক্ষে সম্ভব হয় না। সেরকম একটা দস্যুরাই ছিল আমাদের ক্ষমতায়, যার কারণে আমাদের কপালে এত দুর্ভাগ্য এসেছিল। যাই হোক বন্ধুরা, আমরা গল্পের এই পর্যায়ে একটা গান শুনতে চাই আবার। হ্যাঁ, আমাদের এই যে ছোট্ট বন্ধু, তোমার কি নাম জানো? ইশরাক।
ইশরাক আমাদেরকে এখন একটা গান শোনাবে, চলো আমরা ওর গান শুনে নিই। বিজয়ের ফুল ফুটলো বলে আমার বাংলাদেশে, বিজয়ের ফুল ফুটলো বলে আমার বাংলাদেশে, অন্য হাজার ফুলের সুবাস বাতাসে বেড়ায় ভেসে, বিজয়ের ফুল ফুটলো বলে আমার বাংলাদেশে, বিজয়ের ফুল ফুটলো বলে আমার বাংলাদেশে, বিজয়ের পথ ধরে চলতে চলতে অমলিন এক ইতিহাসে ফিরে যায়, বিজয়ের পথ ধরে চলতে চলতে অমলিন এক ইতিহাসে ফিরে যায়, নিজেকে তখন মুক্তিযোদ্ধা পরিচয়ে খুঁজে পাই, শত শহীদের অগণন স্মৃতি সামনে দাঁড়ায় এসে, বিজয়ের ফুল ফুটলো বলে আমার বাংলাদেশে, বিজয়ের ফুল ফুটলো বলে আমার বাংলাদেশে, শিকলবিহীন মানচিত্রের গভীরে তাকিয়ে থাকি, নতুন বিজয় আনবো বলে সাহসের ছবি আঁকি, সাহসের ছবি আঁকি, আগামীর মুখ চেয়ে জ্বলতে জ্বলতে প্রেরণার দীপ অবিনাশী হয়ে রয়, আগামীর মুখ চেয়ে জ্বলতে জ্বলতে প্রেরণার দীপ অবিনাশী হয়ে রয়, জেগেছে বিপুল স্বপ্ন দ্রষ্টা বুকে নেই কোনো ভয়, প্রিয় আঙিনায় সাম্যের ছবি উঠবে আবার হেসে, বিজয়ের ফুল ফুটলো বলে আমার বাংলাদেশে, বিজয়ের ফুল ফুটলো বলে আমার বাংলাদেশে। বাহ, খুব সুন্দর গান, বিজয়ের ফুল ফুটলো বলে আমার বাংলাদেশে। হ্যাঁ, আমাদের বাংলাদেশের বিজয়ের ফুল একবার 1971 সালে ফুটেছিল। হ্যাঁ, আবার আমরা দেখলাম যে 2024 সালে জুলাই মাসে ফুটলো। হ্যাঁ, তো জুলাইটা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা জুলাইটাকে, আমাদের ছাত্র সমাজ বলল যে না, জুলাই মাস শেষ হবে না। হ্যাঁ, জুলাই মাসটা চলতেই থাকবে যতদিন না আমাদের বিজয় আসে। ফলে অগাস্ট মাসের 5 তারিখে আমাদের বিজয় এসেছে, কিন্তু ছেলেরা বলছে কি এটা 36শে জুলাই। হ্যাঁ, তো যাই হোক, জুলাই মাসটাই আমাদের বিজয়ের মাস হলো। আমরা বলবো যে শোকের মাস জুলাই, আর আগস্টটা হচ্ছে আমাদের মুক্তির মাস, বিজয়ের মাস। হ্যাঁ, তো এই বিজয় আনতে গিয়ে, হ্যাঁ, যারা যারা জীবন দিয়েছে সবার কথা তো আর আমরা জানি না, নাম না জানা অনেক বীর আছে, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমরা আবু সাইদের কথা শুনেছি, আমরা মুগ্ধর কথা শুনেছি। তোমার মুগ্ধর নাম শুনেছো না? কি বলে জানো মুগ্ধ? পানি লাগবে পানি, পানি লাগবে পানি না। আরে ছেলেটা দেখো কি, মানে যুদ্ধের ময়দান তখন না, একদিকে পুলিশ গুলি করছে, একদিকে কাঁদানে গেছে, সে ভালো করে তাকাতে পারছে না। পানি পেলে অনেক সময় পানি দিলে চোখের সামনে একটু শান্তি লাগে। হ্যাঁ, অথবা অনেকে বলে যে না, হ্যাঁ সেটা তো বলেছি, ছোট্ট বন্ধুদের হেলিকপ্টার থেকে গুলি করেছে। আর মুগ্ধ কি করেছে তখন, কি করলো যে যারা যারা যুদ্ধের ময়দানে বা মাঠে আন্দোলন করতে গিয়ে পুলিশের ধাওয়া খেয়ে দৌড়াচ্ছে, তারা কিন্তু তৃষ্ণার্ত হয়ে যাচ্ছে, আবার এদিকে গরম। তখন সে এক প্যাকেট নিজের পয়সা দিয়ে পানি কিনে সবাইকে বলছে, এই পানি লাগবে পানি, পানি নেন পানি।
ডেকে ডেকে মানুষকে পানি খাওয়াচ্ছে, সেই ছেলেটাকে পুলিশ গুলি করে দিল, মাথার পেছনে গুলি করে দিল, তাই না? তো এরা তো আমাদের অনেক বড় বীর, হ্যাঁ, এইসব বীরদের ত্যাগের বিনিময়ে কিন্তু আমরা একটা সুন্দর বিজয় পেয়েছি। হ্যাঁ, এরপরে যারা গুলি করেছে তারাও কিন্তু এদেশের মানুষ। সত্যি সত্যি তাদের মধ্যে যদি বিবেক থাকে, তাদের মৃত্যু পর্যন্ত কিন্তু এই বিবেকের দংশন তাদের থাকা উচিত, তাই না? যে আমি এরকম একটা জলজলে তরুণ ছেলেকে, ওর কী অপরাধ ছিল? ওর অপরাধ ছিল ও শুধু একটা সুন্দর দেশ চেয়েছিল, ওর অপরাধ ছিল একটা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছিল, ওর অপরাধ ছিল ও কোটা চাইনি, মেধার ভিত্তিতে যেন বৈষম্য না থাকে সেটা চেয়েছিল। তখনও কিন্তু আন্দোলন কোটা নিয়েই। হ্যাঁ, কিন্তু যখন এরকম মৃত্যু বেড়ে যেতে লাগলো, বিশেষ করে 19 তারিখের পর থেকে, 19-20 এই 2 দিনে সরকার নেট বন্ধ করে দিয়ে, হ্যাঁ, তারপর সব অন্ধকার করে দিয়ে, ফেসবুক বন্ধ করে দিয়ে তারা কী করলো? তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালালো। প্রায় 1000 মানুষ শহীদ হয়েছিল। কত মানুষ? 1000 মানুষ শহীদ হয়েছিল। হ্যাঁ, এবং আহত হয়েছে প্রায় 30-40 হাজার। অনেক, এই সংখ্যাটা আরও বেশি হতে পারে। আহত হয়েছে, গুলি খেয়েছে, অথবা ছোট্ট একটা ছেলে, ও আসলে আন্দোলন দেখতে বের হয়েছিল। এমনিতেও তো আন্দোলন করতে ওর ইচ্ছা করছিল, কিন্তু ও কিন্তু দেখতে বের হয়েছিল। ওকে পুলিশে প্রথমে ধরলো। আচ্ছা, ধরেছো ভালো কথা, যদি বেশি খারাপ হয় তুমি তাকে ধরে নাও, জেলখানায় ভরো, কিন্তু গুলি করে দিবা তাই বলে ছেলেটা শহীদ হয়ে গেল। ছেলেটার নাম ছিল ফারহান। ও যেদিন মারা গেল সেদিন আমি একটা ছড়া লিখেছিলাম, তোমাদেরকে পড়ে শোনাই। হ্যাঁ, সেটা হচ্ছে, ফারহান ফাইয়াজ চলে গেলে ভাই আজ, রেখে গেলে মুক্তির চিহ্ন, পথ বড় পিচ্ছিল, রক্তের এ মিছিল, থামবে না সফলতা ভিন্ন। মানে তুমি রক্ত দিয়ে যে মিছিল থেকে তুমি চলে গেলে, মারা গেলে, রক্ত দিয়ে গেলে, সেই মিছিলটা বিজয় ছাড়া থামবে না। হ্যাঁ, ওকে নিয়েই আর একটা লেখা, আহা কি মায়াবী নিষ্পাপ এই মুখ, অগ্নিগিরিরে লাভা স্রোতে দেখে হয়েছিল উৎসুক, পরিবর্তন ঘটার আশায় যারা ছিল উন্মুখ, তাদের জন্য রক্তের দামে কিনতে চেয়েছে সুখ। বুঝতে পারিনি এটা দেশ নয় মগদের মুল্লুক, বোতামের ভাঁজে লুকিয়ে রেখেছে গুলিতে ঝাঁঝরা বুক। মানে এই ছেলেটা অনেক উৎসুক, মানে কি, যে কৌতূহল, যে কি হয়েছে দেখতে যাই বাইরে। কিন্তু কোন বাইরে গেল? এটা দেশ ছিল না, একটা মগদের মুল্লুক ছিল, একটা অরাজক রাজ্য ছিল। এখানে কোনো আইন ছিল না, নিয়ম ছিল না। এখানে যে যাকে ইচ্ছে তাকে মেরে ফেলতে পারে। হ্যাঁ, এটার জন্য তার প্রমোশন হয়, তার কোনো জবাবদিহিতা নাই। এখানে পুলিশ বাহিনীকে একটা সন্ত্রাসী বাহিনীতে পরিণত করা হয়েছিল। ফলে কি হলো? আরও একটা ছেলেকে কি হলো দেখো, মেরেছে, মানে কি, তখনও মরেনি, তাকে পুলিশের ভ্যান থেকে, সাজোয়া মানে গাড়ি থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল। সাভারে বোধহয় এটা ঘটেছিল ঘটনাটা, না? সাভারের রাজপথে তাকে ফেলে দেওয়া হলো। ছেলেটা পড়ে যাওয়ার পরে কিন্তু এরকম করছিল, মানে তখন আসলে কেউ একজন ওর মানে বুকে পাম্প করা দরকার ছিল, ওর বুকে নিঃশ্বাস দেওয়া দরকার ছিল নাকের মধ্যে, হ্যাঁ, তাহলে হয়তো বেঁচে যেত। হ্যাঁ, কিন্তু এত নিষ্ঠুর, এত নির্মম, তাকে ফেলে দিয়ে গাড়ি চালিয়ে চলে গেল। এরা কারা? কোথা থেকে এলো, তাই না? এরা আসলে দুষ্কৃতিকারী ছিল। হ্যাঁ, এরা একটা সিন্ডিকেট ছিল। এরা একজন আরেকজনকে ক্ষমতায় রাখার জন্য একজন আরেকজনকে হেল্প করেছে। হ্যাঁ, এবং এই সিন্ডিকেটটাই পরবর্তীতে ছাত্ররা বুঝল না, এখন আর আন্দোলনটা শুধু আমাদের কোটার মধ্যে রাখলে হবে না। তখন ছাত্ররা আন্দোলনটা কোথায় নিয়ে গেল? 9 দফা থেকে কোথায় চলে আসলো? 1 দফায় চলে আসলো। 9 দফা থেকে কোথায় চলে আসলো? 1 দফায় চলে আসলো। হ্যাঁ, তখন 1 দফার আন্দোলন শুরু হয়ে গেল, যে সরকার প্রধান হাসিনা, তুই কবে যাবি, কখন যাবি, তুই এখন যাবি, আরও নানান স্লোগান। এবং আমাদের ছেলেপেলেরা এত মেধাবী যে তারা দারুণ দারুণ সব স্লোগান আমাদেরকে প্রতিদিন উপহার দিচ্ছিল। হ্যাঁ, পা চাটলে সঙ্গী, না চাটলে জঙ্গি। মানে তুমি যদি তার পা চাটো, তুমি যদি তার গোলামি করো, তাইলেই তুমি অনেক ভালো সঙ্গী। আর তুমি যদি কিছুটা তার বিরোধিতা করো, অমনি তুমি জঙ্গি হয়ে গেলা। হ্যাঁ, এরকম মজার মজার স্লোগান কিন্তু আমাদের ছেলেরা তখন বানিয়েছিল, এবং সেই স্লোগান সারাদিন আমরা শুনতাম। আর শুনতাম হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানগুলো, তাই না? কারার ওই লৌহ কপাট, মানে দেখাচ্ছে দৃশ্যগুলো, আন্দোলন কিভাবে হচ্ছে, মিছিল কিভাবে হচ্ছে, কিভাবে পুলিশ অ্যাটাক করেছে, কিভাবে শহীদ হয়ে যাচ্ছে, আর গান বাজছে হচ্ছে কারার ওই লৌহ কপাট, তারপরে মোরা ঝর্ণার মতো স্বচ্ছ উচ্ছল, এরকম গানগুলো তখন কিন্তু সারাদিন আমরা শুনেছি। সারাদিন আমরা এই মজার মজার ভালো ভালো গান শুনেছি। আর সেই গানগুলোর বিদ্রোহের গান, হ্যাঁ, সেই গানগুলো হচ্ছে আন্দোলনের গান, সেই গানগুলো হচ্ছে একটা সংগ্রামের গান। হ্যাঁ, এই গানগুলি যেন আমাদের ছেলে মেয়েদেরকে উত্তাল রেখেছিল। হ্যাঁ, সেই উত্তাল দিন পার হয়ে তারপরে কি হলো, একটা পর্যায়ে কি হলো, যে মানে ওরা আস্তে আস্তে কোণঠাসা হয়ে যাওয়া শুরু করলো।
হ্যাঁ, পুলিশরা বুঝতে পারলো যে এই মানে একজন দুজনের সামনে দাঁড়িয়ে একটা কিছু করা যায়, গুলি করি, একটার গায়ে গুলি লাগে একটাই মরে, বাকিরা কেউ সরে না। মানে এটা হচ্ছে পুলিশের কথা, সে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে একজন পুলিশ যে স্যার আমি গুলি করি, একটা হয়ে যাওয়ার কথা ছিল কি, একটা গুলি করলে সবাই দৌড়ে চলে যাবে ভয়ের চোটে, তাই না? তোমরা জানো না যে এরকম একটা গল্প আছে, একটা ধাঁধা আছে যে একটা গাছে 10টা পাখি আছে, যদি একটা গুলি করে একটা পাখি মারা যায় গাছে কয়টা পাখি থাকবে? একটাও না, কেননা গুলির শব্দে ভয়ে অন্যান্য পাখিগুলো সব চলে যাবে, পালিয়ে যাবে, তাই না? তো এটা তো একটা ধাঁধা। আর এমনি বাস্তব জীবনেও কিন্তু এরকম ঘটে যে কোনো একটা মিছিলে যদি একটা পুলিশে একটা গুলি করে তাহলে সবাই ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালিয়ে যাবে। কিন্তু আমাদের ছেলেপেলেরা এতটাই সাহসী ছিল যে একটা গুলি করতো, একজনের গায়ে গুলি রাখতো, একজন মারা যেত, বাকি কেউ নড়তো না, আরও সামনে আগাতো। তো এদেরকে কীভাবে দমিয়ে রাখবে? পুলিশরা তখন বুঝতে পেরেছিল যে এদের সাথে আমরা পারবো না, কিন্তু যিনি ক্ষমতায় তিনি তো ক্ষমতা আঁকড়ে থাকবেন, তিনি তার প্রচণ্ড ক্ষমতা লোভী, হ্যাঁ, দেশটা তার বাবার, দেশটা তার নিজের, হ্যাঁ, তাকে তো ক্ষমতা থাকতেই হবে। আর সেই ক্ষমতা থেকে চলে গেলে দেশটা ধ্বংস হয়ে যাবে, তার ধারণা ছিল, তার দলের লোকেরও তাই ধারণা ছিল যে দেশকে চালাবে, বিকল্পকে, হ্যাঁ, এই জন্য সে ক্ষমতা ছাড়বে না। তাকে পুলিশ বোঝাচ্ছে, র্যাবরা বোঝাচ্ছে, শেষ পর্যন্ত আর্মিরাও রাস্তায় তো আর্মিদেরকে সেই প্রথমে নামিয়েছে, যখন সে আর পারলো না আন্দোলন দমন করতে পুলিশ দিয়ে, তখন আর্মি এনে সে কারফিউ জারি করলো। তো সে কারফিউ কি মানে কেউ মেনেছে? হ্যাঁ, সে কারফিউ কিন্তু কেউ মানেনি। হ্যাঁ, কিন্তু আর্মিরা অনেক ভালো ছিল, আর্মিরা কখনো গুলি করেনি, দু একটা বিচ্ছিন্ন দৃশ্য থাকতে পারে, কিন্তু আর্মিরা কিন্তু রাস্তায় নেমেছিল শান্তি শৃঙ্খলার জন্য, এবং ওদের মনটা কিন্তু ছাত্রদের দিকেই ছিল। কিন্তু ওরা ছাত্রদের পক্ষেও কোনো অবস্থান নেয়নি, কোনো ভূমিকা রাখেনি, কিন্তু তারপরেও ওরা ছাত্রদের বিপরীতে যেটা করেছে পুলিশ, যেটা করেছে র্যাব, যেটা করেছে বিজিবি, সেই কাজটা তারা করেনি। সেনাপ্রধানও একজন ভদ্রলোক, তিনি কি করলেন, তিনিও প্রধানমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করলেন। এসব ক্ষেত্রে সাধারণত সেনাপ্রধানরা কিন্তু ক্ষমতা নিয়ে নেয়। মানুষজন তখন চাচ্ছিল যে সেনাবাহিনী যেন ক্ষমতা নেয়, এই মুহূর্তের দরকার সেনাবাহিনীর সরকার। কোনো কোনো দেশ আছে যেখানে সেনাবাহিনীকে কেউ চায় না জনগণ, তারপরেও এরকম একটা গোলমাল দেখলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে ফেলে। আর এখানে একেবারে 100% তার সুযোগ ছিল ক্ষমতা নেয়ার, তবুও সে নেয়নি ক্ষমতা, যে কোনো কারণই হোক নেয়নি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রেরও কোনো ইশারা থাকতে পারে যে খবরদার তুই ক্ষমতা নিলে কিন্তু ধরে শেষ করে ফেলবো, কারণ আমাদের সবচেয়ে বড় গুন্ডা তো ওই পাশের দেশটা। আমাদের সবচেয়ে বড় এই এলাকার মধ্যেই, আমাদের উপমহাদেশের মধ্যে বা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় গুন্ডা দেশ হচ্ছে আমাদের পাশের দেশটা ভারত। ভারতের লোকজন আমাদের বন্ধু, জনগণ আমাদের বন্ধু, কিন্তু যারা ক্ষমতায় আছে তারা হচ্ছে একটা গুন্ডা বাহিনী। এরা আশেপাশের দেশগুলোর উপরে ডান্ডা মেরে এবং যত রকমের রক্তচোষার মতন চুষে খেয়ে ফেলা যায় সেই ধান্দায় সবসময় তারা ব্যস্ত থাকে। বাংলাদেশেও কিন্তু তারা চুষে খেয়ে ফেলেছে, এই জন্যই আমাদের এখন ঘুরে দাঁড়াতে কষ্ট হচ্ছে। তো যাই হোক, এই ভারতের ইন্ধনেই হয়তো বা কেউ কথা বলতে সাহস পায়নি, মুখ খুলতে সাহস পায়নি, হ্যাঁ, কিন্তু জনগণের সামনে কেউ দাঁড়াতে পারে না। যখন ছাত্র জনতা এক হয়ে গেল, অনেক রক্ত যখন ঝরে গেল, একটা কথা আছে যে কবি মতিউর রহমান মল্লিক লিখেছিলেন, রক্তই মূলত শক্তি, রক্তে রক্তে দেশ ছেয়ে গেলে তারপর এসে যায় জনতার মুক্তি। যখন রক্তে রক্তে সারা দেশ ছেয়ে গেল তখন কি হলো, জনগণের মুক্তি এসে গেল। অনেক কঠিন কথা, কিন্তু ব্যাপারগুলো তোমাদের চোখের সামনে ঘটেছে, তো তোমরা ছোট ছোট বন্ধুরাও তা বুঝতে পারছো যে রক্তে রক্তে দেশ ছেয়ে গেলে তারপর এসে যায় জনতার মুক্তি। সত্যি সত্যি মুক্তিটা এসেই পড়লো একটা ঈদের দিনের মতন। হ্যাঁ, তোমরা সবাই জানো, তাই না? তোমাদের বাসায়, প্রত্যেকের বাসায় নিশ্চয়ই আলাদা আলাদা ঘটনা আছে। হ্যাঁ, প্রত্যেকেই বলতে পারবে যে হ্যাঁ আমার বাসায় ওই সময় এই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, বলো। আচ্ছা, যখন শুনছে যে প্রধানমন্ত্রী চলে গেছে, পালা গেছে, তখন আব্বু মানে বিকালবেলা মিষ্টি কিনতে গেছে, মিষ্টি নেই। দেখো, তার মানে ওর এই ঘটনা ঘটেছে। আমি যেমন শোনার সাথে সাথে টিভির সেট থেকে সামনে গিয়ে সিজদায় পড়ে গেছি, আগে সিজদা দিয়ে নিয়েছে। আমার ছেলেটা আমাকে দেখে আমার পেছনে দৌড়ে এসে সিজদায় পড়ে গেছে। তারপরে আমি, আমার ছেলেরা, আম্মু টাম্মু সব মিলিয়ে বের হয়ে গেছে রাস্তায়, গণভবন পর্যন্ত আমরা চলে গিয়েছি। হ্যাঁ, এই মানে তখন মানে ওই দিন মানুষের যে উচ্ছ্বাস, যে আনন্দ, সারা দেশে একই সময় সারা দেশের মানুষ মানে এত ফুর্তি কখনোই করে নেই, এত প্রাণ খুলে, এত হাসি, এত প্রাণ খুলে একে অপরকে মানে ভালোবাসা জানানো, এরকম ঘটনা বাংলাদেশে একটা অভূতপূর্ব বিজয় হয়েছে। হ্যাঁ, স্বাধীনতার থেকেও অনেক বড় একটা স্বাধীনতা আমরা আসলে এই মাসটা কিন্তু এখনো শেষ হয়নি, এই মাসেরই 5 তারিখে আমরা সেটা পেয়েছি। তো যাই হোক বন্ধুরা, এই স্বাধীনতা আমরা অনেক কষ্টে অর্জন করেছি। আগের স্বাধীনতাটাও অনেক কষ্টে অর্জন করেছিলাম, কিন্তু সেটি আমরা রক্ষা করতে পারিনি। কিন্তু এই স্বাধীনতা যেহেতু তোমরা এনেছো, ছোটরা, তোমরা আমাদের স্বপ্নের প্রতীক, তোমরা আশা করি এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য
তোমরা সারা জীবন সৎ থাকবে, হ্যাঁ, ভালো থাকবে। এবং এই স্বাধীনতার জন্য আমরা যতদিন বেঁচে থাকি আমরা তোমাদেরকে স্যালিউট করে যাব, এবং আমরাও চাই আর যেন কখনোই স্বাধীনতার সুফল নষ্ট না হয়ে যায়, কোনো দুর্বৃত্ত যেন আমাদের ক্ষমতায় না আসে, কোনো চাঁদাবাজ কিংবা চাঁদাবাজদের দল যেন কোনোদিন ক্ষমতায় না আসে, কোনো ধরনের বিশৃঙ্খলাকারী, অন্যায়কারী, দেশকে ভালোবাসে না এমন কেউ যেন কোনোদিন আমাদের মাথার উপরে না আসে। হ্যাঁ, আমরা খুবই সৌভাগ্যবান এই মুহূর্তে আমাদের যিনি সরকার প্রধান হয়েছেন, তোমরা সবাই তার নাম জানো, ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, উনি অত্যন্ত দামি একজন মানুষ, হ্যাঁ, অত্যন্ত বিখ্যাত একজন মানুষ, উনি নোবেল পুরস্কার পেয়েছেন, এবং ওনাকে এত বেশি সম্মান করে সবাই, যেটা তোমরা বড় হয়ে জানতে পারবে, বা এখনও যদি তোমরা কেউ স্টাডি করো দেখবে যে উনি সারা পৃথিবীতে এত সম্মান তার, অন্য মানুষের থেকে ক্ষমতার লোভ জোর করে ক্ষমতায় আসতে চায়, আর ওনাকে আমাদের অনেক হাতে পায়ে ধরে ক্ষমতায় বসাতে হয়েছে যে আপনি আসেন, এবং উনি আসাতে কিন্তু আমাদের আল্লাহর রহমতে দেশটা ধীরে ধীরে এগিয়ে যাবে। এবং আমাদের এখনকার উপদেষ্টাদের মধ্যে ছাত্রদের প্রতিনিধিও আছে, হ্যাঁ, যেটা বিরল, এই বয়সে কেউ মন্ত্রী হবে আমাদের দেশে সেটা কখনো ভাবেইনি। হ্যাঁ, আমাদের ছোট ছোট দুই ভাই, হ্যাঁ, ওরা আজকে দেশের মন্ত্রিত্বের আসনে বসেছে। আমরা আশা করি তারা দেশটাকে একটা সুন্দর, দেশের মধ্যে যে গর্ত হয়েছে, রাস্তাঘাটে খানাখন্দ হয়েছে, যেসব জায়গায় মনে করো নষ্ট হয়ে গেছে, পচে গেছে, এগুলোকে তারা ঠিক করবে, তারপরে আবার গণতন্ত্র হবে, আবার ভালো কোনো দল হয়তো ক্ষমতায় আসবে, কিংবা ছাত্ররাই হয়তো বা আবার ক্ষমতায় আসবে। যে কোনোভাবেই হোক আমরা আশাবাদী যে ভালো কিছু হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, স্বাধীনভাবে ধর্মকর্ম করতে পারবে, কেউ কারো উপরে জুলুম করবে না, কেউ কাউকে তাড়িয়ে দিবে না, কেউ কারো উপরে চাঁদাবাজি করবে না, কেউ কারো উপরে দুর্নীতি করবে না, কেউ কারো চাকরি আটকে খাবে না, কেউ কারো অধিকার খাবে না। এরকম একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই। তোমরা চাও না? জি। এবং শুধু চাই না, আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে চাই। হ্যাঁ, আমরা এগিয়ে যেতে চাই। আর আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে বিজয়ের মানে বিনীত হওয়া। হ্যাঁ, বিনীত হওয়াটা জানো তো, বিজয়ের মানে আরও বড় হতে, সম্মুখে চলা মানত। বিজয় মানে হচ্ছে হিংসা বিদ্বেষ নয়, আমরা মারামারি করব না, আমরা কারো উপরে আক্রমণ করব না। যদি কেউ অন্যায় করে থাকে, দেশের আইন আছে, সেই আইনে তাদের বিচার হবে, কিন্তু আমরা কোনো রকমই শৃঙ্খলা নষ্ট করব না, বরং আমরা অনেক উদার হব, অনেক বিনীত হব, এবং আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, সেটাই হবে আমাদের প্রত্যাশা। তো যাই হোক, অনেক গল্প আমরা করলাম আমাদের বিজয় নিয়ে, আমাদের স্বাধীনতা নিয়ে। শেষবারের মতন একটা গান শুনতে শুনতে আমাদের অনুষ্ঠান শেষ করব। কে গাইবে জানো? সোহেল, তুমি নাকি? কোরাস। আচ্ছা, সোহেলের নেতৃত্বে আমরা একটা কোরাস গান শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক এবং ছোট্ট সোনামণি বন্ধুরা, আমরা এতক্ষণ গল্প শুনেছি, একটা অসাধারণ বিজয় আমরা অর্জন করেছি। আমরা মুক্তির গল্প শুনেছি, বিজয়ের গল্প শুনেছি, এবং এই বিজয় আনতে গিয়ে যারা রক্ত ঢেলেছে তাদের কথা শুনেছি। একটি গণবিপ্লবের পরেও কিন্তু চক্রান্ত থেমে নেই, নানান ধরনের চক্রান্ত হচ্ছে, এবং সেই চক্রান্তগুলোকে আমাদের ছাত্র সমাজ অত্যন্ত সাহসিকতার সাথে মোকাবিলা করেছে। আমরা আরও আশাবাদী হয়েছি, আমরা এই ছাত্রদের হাত ধরেই, আমরা তাদের নেতৃত্বেই একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো ইনশাআল্লাহ। আগামী পর্বে আবারও দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। পাখি ডেকে যায় প্রভাত বেলায়, সূর্য ওঠে হেসে, রোদের ভেলায় মনটা দোলায় আমারই বাংলাদেশে। পাখি ডেকে যায় প্রভাত বেলায়, সূর্য ওঠে হেসে, লা লা লা, রোদের ভেলায় মনটা দোলায় আমারই বাংলাদেশে। পাখি ডেকে যায় প্রভাত বেলায়, সূর্য ওঠে হেসে, লা লা লা, রোদের ভেলায় মনটা দোলায় আমারই বাংলাদেশে। দোলা দিয়ে যায় ধানের ডগায় মৃদু দক্ষিণা বায়ু, বসন্তের আভায় সকাল সভায় কোকিল ডাকে কুহু। ও দোলা দিয়ে যায় ধানের ডগায় মৃদু দক্ষিণা বায়ু, বসন্তের আভায় সকাল সভায় কোকিল ডাকে কুহু। নদী বয়ে যায় আপন ঠিকানার সাগরেরই দেশে, ও পাখি
ভাটিয়ালি গায় গানের মেলায় আহা কি যে মধুর মনটা কেড়ে নেয় প্রাণটা কেড়ে নেয় আজানেরই ওই সুর ও ভাটিয়ালি গায় গানের মেলায় আহা কি যে মধুর মনটা কেড়ে নেয় প্রাণটা কেড়ে নেয় আজানেরই ওই সুর ঘন বরিশায় গাছেরই পাতায় ফোটায় ফোটায় পানি ঝরে ও পাখি দেখে যায় প্রভাত বেলায় সূর্য ওঠে